বেলুড় মঠ থেকে দীক্ষা নিতে চান? কিভাবে বেলুড় মঠ থেকে দীক্ষা নেবেন? কোথায় যোগাযোগ করতে হবে? বেলুড় মঠ ও অন্যান্য রামকৃষ্ণ মিশন ও মঠ থেকে দীক্ষা নিলে কি কি নিয়ম পালন করতে হবে? আমিষ নাকি নিরামিষ? দীক্ষা নেওয়ার পর কোন কোন ধরনের খাবার খাওয়ার কথা বলা হয়েছে বেলুড় মঠে? আসুন, আজকের ভিডিওতে রইল দীক্ষা নেওয়ার সম্পূর্ণ পদ্ধতি। নমস্কার, অবতার বরিষ্ঠ ইউটিউব চ্যানেলের সকল দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই সাদর সুস্বাগতম। আবারও অন্য দিনের মতো আজও চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন আলোচনা নিয়ে। এই ভিডিওর মাধ্যমে জানুন বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়ার পরের কিছু নিয়ম। রামকৃষ্ণ মিশনের প্রধান কার্যালয় হিসেবে পরিচিত এই প্রসিদ্ধ বেলুড় মঠ ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণদেবের বিশিষ্ট ও প্রধান শিষ্য স্বামী বিবেকানন্দ এটির প্রতিষ্ঠা করেছিলেন। বিগত কয়েক দশক ধরে রামকৃষ্ণ মিশন ও সংলগ্ন বেলুড় মঠ মানুষকে দীক্ষা দেওয়ার জন্য বিশেষভাবে জনপ্রিয়তা অর্জন করেছে। আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা হয়তো শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামী বিবেকানন্দের আদর্শে দীক্ষিত হয়ে বেলুড় মঠে দীক্ষা গ্রহণ করতে চান, অথবা রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্যান্য শাখাতে দীক্ষা নিয়েছেন। আবার কেউ কেউ আছেন দীক্ষা গ্রহণ করতে চান, কিন্তু সঠিক তথ্যের অভাবে হয়তো এগোতে পারছেন না। আমরা আজকের এই ভিডিওতে সেই সব দর্শকের জন্য খুলে দিচ্ছি একটি নতুন আলোচনা। এই ভিডিওটি দেখলে খুব সহজেই আপনারা জানতে পারবেন বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়ার জন্য আপনাদের কি কি করতে হবে, কোথায় এবং কিভাবে দেওয়া হয় এই দীক্ষা, এই দীক্ষার পরেই বা কি কি নিয়ম পালন করতে হবে আপনাদের, কিভাবে দীক্ষা নেবেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নেওয়ার জন্য আপনারা বেলুড় মঠ অথবা রামকৃষ্ণ মিশনের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন। মন্ত্র দীক্ষা শুধুমাত্র মঠের প্রবীণ সন্ন্যাসী অর্থাৎ প্রেসিডেন্ট মহারাজ অথবা ভাইস প্রেসিডেন্ট মহারাজরাই দিতে পারেন। তাই আপনাকে আগে থেকেই জেনে নিতে হবে বর্তমানে রামকৃষ্ণ মঠ ও মিশনের কোন কোন শাখায় কোন কোন প্রেসিডেন্ট বা ভাইস প্রেসিডেন্ট মহারাজরা উপস্থিত আছেন এবং তিনি দীক্ষা আদেও দেন কিনা। এই ব্যাপারে বিস্তারিত জানতে আপনারা বেলুড় মঠের ওয়েবসাইট www.belurmoth.org তে এক ঝলক চোখ বুলিয়ে নিতে পারেন। যিনি রামকৃষ্ণ মতে দীক্ষা নিতে চান, আশ্রমের পক্ষ থেকে তাকে একটি আবেদনপত্র দেওয়া হবে। সেটি পূরণ করে রামকৃষ্ণ মিশনের অফিসে জমা দিতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনাকে দীক্ষা নেওয়ার জন্য একটি নির্দিষ্ট তারিখের কথা বলা হচ্ছে, ততক্ষণ আপনি অপেক্ষা করতে থাকুন। দীক্ষা নেওয়ার দিন কোন কোন নিয়ম পালন করতে হবে? রামকৃষ্ণ মিশনের বিভিন্ন শাখায় দীক্ষা দেওয়ার জন্য তথ্য অনুযায়ী জানা গেছে, কোনো ব্যক্তি রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা নিতে চাইলে তাকে অবশ্যই ঠাকুর রামকৃষ্ণ দেব সম্পর্কে আগে থেকে সমস্ত জ্ঞানাবলী অর্জন করতে হবে। আপনারা ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবকে সম্পূর্ণ বিশ্বাস করেন কিনা, আপনি ঠাকুরকে আপনার ইষ্ট দেবতা মনে করেন কিনা, সেটা আগে যাচাই করে নিন। প্রয়োজনে রামকৃষ্ণ মিশন ও ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব, মা শারদা ও স্বামীজি সম্পর্কিত কিছু বই পড়তে পারেন। উল্লেখযোগ্য বইগুলির মধ্যে হল শ্রী শ্রী রামকৃষ্ণ জীবনী, শ্রী শ্রী মা শারদা এবং স্বামী বিবেকানন্দের বইগুলি এই প্রসঙ্গে খুব উল্লেখযোগ্য। বইগুলি পড়ার পরে রামকৃষ্ণ মন্ত্রের গুরুত্ব ও আধ্যাত্মিকতার কথা চিন্তা করে আপনাকে দীক্ষার জন্য প্রস্তুত হতে হবে। সাধারণত দীক্ষার দিন উপবাসের কথা বলা থাকে, কিন্তু যদি কোনো কারণে আপনার শারীরিক সমস্যা থাকে এবং আপনার উপবাস রাখতে অসুবিধা হয়, সেক্ষেত্রে কোনো কঠোর বিধিনিষেধের কথা উল্লেখ করা নেই। দীক্ষা নেওয়ার সময় বেশ কিছু জিনিস দানের কথা উল্লেখ আছে রামকৃষ্ণ মঠ ও মিশনের ওয়েবসাইটে। সেই জিনিসগুলি হলো ফুলের মালা,
তর্পণ করা ফল, একজোড়া ধুতি ও অঙ্গবস্ত্র। প্রসঙ্গত রামকৃষ্ণ মিশন সম্পর্কিত বিভিন্ন গ্রন্থ থেকে জানা যায় বেলুড় মঠ কিংবা অন্যান্য শাখা দীক্ষা নেওয়ার জন্য কোনো বিশেষ গুরুদক্ষিণার কথা বলা হয় নাই। নিজের সামর্থ্য অনুযায়ী আপনি যা নিবেদন করবেন ঠাকুর সেটাই গ্রহণ করবেন। তবে রামকৃষ্ণ মঠ ও তৎসংলগ্ন বেলুড় মঠ আপনাকে শুধুমাত্র শ্রী রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেবেন। আপনি যদি অন্য কোনো মন্ত্রে দীক্ষা নিতে চান তারা সেটা প্রদান করবেন না। কিভাবে পাবেন দীক্ষা? দীক্ষা নেওয়ার জন্য আপনাকে যে নির্দিষ্ট দিনটি দেওয়া হয়েছে সেই দিনে আপনাকে শুদ্ধ বস্ত্র পরে বেলুড় মঠে উপস্থিত হতে হবে। সেদিন সমস্ত দীক্ষা প্রার্থীদের নিয়ে বেলুড় মঠে একটি সাধারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানের শেষে একত্রিত হয়ে প্রত্যেকটি ব্যক্তিকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের মন্ত্র দীক্ষিত করা হয়। তারপর প্রত্যেকটি ব্যক্তিকে গুরুর কাছে আসার জন্য আমন্ত্রণ জানানো হয়ে থাকে। তাকে গুরুর কাছে এসে মন্ত্রটি উচ্চারণ করতে বলা হয়ে থাকে। দীক্ষা সম্পূর্ণ হলে প্রতিদিন নিয়ম মেনে 2 বার 108 বার করে গুরু মন্ত্র জপ করতে হবে। মনে রাখবেন, যে কোনো দীক্ষার ক্ষেত্রেই গুরুমন্ত্র জপ অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ বারবার জপের মাধ্যমে মন্ত্রের অন্তর্নিহিত শক্তি সঞ্চার হয়ে থাকে। এটা গেল দীক্ষার প্রসঙ্গ। এবার আসুন জেনে নিই দীক্ষার পর খাওয়া দাওয়ার ওপর কোনো বিধিনিষেধ আছে কিনা। বেলুড় মঠ ও রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিলে আদেও কি আমিষ খাবার খাওয়া যায়? উত্তরটি হলো রামকৃষ্ণ মিশন থেকে দীক্ষা নিলে খাওয়া দাওয়ার ওপর কোনো বিধিনিষেধ নেই। অর্থাৎ এখান থেকে দীক্ষা নিলে নিরামিষাশীরা খুব সহজেই নিরামিষ খাবার এবং আমিষ খাবার গ্রহণকারীরা খুব সহজেই আমিষ খাবার গ্রহণ করতে পারবেন। ঠাকুর রামকৃষ্ণদেব, মা শারদা ও স্বামীজির চিন্তাধারার ওপর ভিত্তি করে খাওয়া দাওয়ার ওপর কোনো রকম বিধিনিষেধ নেই। তো বন্ধুরা, আশা করি আপনাদের মনের যত প্রশ্ন বেলুড় মঠ থেকে দীক্ষা নেওয়ার ব্যাপারে তার উত্তর হয়তো আপনারা এই ভিডিওর মাধ্যমে পেয়েছেন। আজ এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রার্থনা করি ঠাকুর মা স্বামীজির কাছে। দেখা হচ্ছে কোনো একটি পরবর্তী ভিডিওতে। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। ধন্যবাদ।